নমস্কার, আদাব। আমি অনুপ সোনি ক্রাইম পেট্রোল দস্তক শো থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। আজ আর কালকের পর্বে এই পশ্চিমবঙ্গেই ঘটে যাওয়া একটা সত্য ঘটনা দেখানো হবে। ওফো, তুমি না সব সময় বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দাও। কতবার বলেছি তোমায় লাইফটাকে এনজয় করো। আর ভালো লাগে না, এবার সেটেল হতে চাই আমি। কোনো লাভ নেই এই সবে। হ্যাঁ, আরে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, এই চক্করে একবার ফেঁসে গেলে না জীবনটাই শেষ হয়ে যায়। তুমি পাশে থাকলে আমি সব সইতে পারবো। কিন্তু আমি পারি না। আরে একবার ভুল করে ফেঁসে গেছি, আবার বিয়ে করে আমি ফাঁসতে চাই না। মানে তুমি তোমার স্বামী সন্তানকে ছেড়ে আমার কথা একটুও ভাববে না? আমি কারুর কথা ভাবি না, আমি ভাবি তো শুধু নিজের কথা। আরে সবকিছুই তো সুন্দর চলছিল আমাদের মধ্যে, আর এই তোমার জন্য পুরো ব্যাপারটাই বিগড়ে গেল। যে কোনো অবৈধ সম্পর্কই অন্যায় হলেও সম্পর্ক, আর তার মধ্যে আবেগ থাকাটা খুবই স্বাভাবিক। যখনই কেউ নতুন কিছুর খোঁজে বা বাসনার টানে নিজের দাম্পত্য জীবনের বাইরে গিয়েও খুশি খোঁজে অথবা অন্যের বৈবাহিক জীবনে প্রবেশের চেষ্টা করে, তখনই অশনি সংকেত বেজে ওঠে যে আজ নয়তো কাল কারো না কারো মন ভাঙতে চলেছে। আর ভাঙা মনে আগুন লাগতে বেশি সময় লাগে না, তা সে পুরুষ হোক বা নারী। ব্যর্থ প্রেমের ওপর কোনো ভরসা নেই। ব্যারাকপুর জেলা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। আরে এখনো তো 10টাও বাজেনি, মাত্র 9:55। গেট পোস্ট তো একদম ফাঁকা। স্যার স্যার, এখনো 10টাও বাজেনি, কিন্তু গেটের ডিউটিতে এখনো কেউ আসেনি। কি বলছিস? হ্যাঁ স্যার। আরে সেটা কি করে সম্ভব? আজ তো ওখানে শেখরের ডিউটি আছে, যা গিয়ে দেখ ওখানেই কোথাও রয়েছে হয়তো। হ্যাঁ স্যার, আমিও জানি ওর ওখানেই থাকার কথা, কিন্তু আমি গিয়ে দেখলাম শেখর ওখানে নেই। মনে হয় তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। কি চলে গেছে মানে? আরে এভাবে কি করে বাড়ি যেতে পারে ও? আরে ও তো এখনো রাইফেলও জমা দিয়ে যায়নি। বুঝতে পারছি না, এই শেখর সেনগুপ্ত কাউকে কিছু না বলে রাইফেল না জমা দিয়ে কোথায় চলে গেল? স্যার আপনি কন্ট্রোল রুমে যান, আমি ওকে গিয়ে কোয়ার্টারে খুঁজছি। ঠিক আছে, সেটাই কর। ওকে স্যার। গার্ড কমান্ডার। হ্যাঁ স্যার, শেখর ওই কোয়ার্টারে নেই স্যার, আশেপাশে কোথাও নেই স্যার। এই শালা শেখর আমাকে তো সাসপেন্ড করেই ছাড়বে। রাইফেল গুলি এগুলো জমা না দিয়ে কোথায় চলে গেল? গুহ, কোয়ার্টারে ভালোভাবে খুঁজেছো? হ্যাঁ স্যার, বাইরে ভেতরে সব জায়গায় দেখেছি। প্রথমে পঙ্কজ দেখেছে, তারপর আমিও দেখেছি। চেঞ্জিং রুমে দেখেছো? হ্যাঁ স্যার, ওখানেও খুঁজেছি, কোথাও নেই ও। ও বন্দুক জমা করেছে কি না? না স্যার, সেটাতে তো আরো ভয় পাচ্ছি। ওর কাছে একটা এসএলআর রাইফেল আর 2টো ম্যাগাজিন আছে স্যার, আর প্রত্যেকটা ম্যাগাজিনে 25টা করে গুলি আছে স্যার। ইমিডিয়েটলি সব লাইনে এমার্জেন্সি অ্যালার্ট পাঠিয়ে দাও। ওটা তো আমি আগেই করে দিয়েছি স্যার। এই শালা শেখর গেল কোথায়? আমার তো চিন্তা হচ্ছে যে ও এখনো বন্দুক জমা করেনি। আপনি কি এর মানে বুঝতে পারছেন স্যার? শেখরের ডিউটি রাত 10টায় শেষ হওয়ার কথা,
কিন্তু ওই রাতে শেখর 10টার আগেই পুলিশ লাইন থেকে চলে যায়। ডিউটি রাইফেল আর গুলি কন্ট্রোল রুমে জমা না করার বদলে ও নিজের সাথেই নিয়ে যায়। মামলা গুরুতর ছিল, পুলিশ নিয়মের ঘোর অবমাননা হয়েছিল। এই ঘটনাটা রাজ্যের সব থানায় দ্রুত জানিয়ে দেওয়া তক্ষুনি উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা করা হয়নি। শুধুমাত্র পুলিশ লাইন কোয়ার্টারে জিজ্ঞাসাবাদ হয়। এখন প্রশ্ন হলো যে রাইফেল আর গুলি নিয়ে শেখর সেনগুপ্ত কোথায় নিরুদ্দেশ হয়ে গেল আর কেন? শেখর, তুমি এত সকাল সকাল? মজা করছো না? চারু, আমার দিকে তাকাও একবার। এসব কি তোমার মজা মনে হচ্ছে? চারু, চলো আমার সঙ্গে। তুমিও না শেখর। আচ্ছা, এই একই কথা নিয়ে আমরা কতবার ঝগড়া করব বলো তো? চারু, তোমাকে আর বলতে হবে না, আর কিচ্ছু বলতে হবে না চারু তোমাকে। চারু, আমি ঠিক করে ফেলেছি, আমরা বিয়ে করব। চারু, চলো আমার সাথে। হাত ছাড়ো আমার। অনেক হয়েছে শেখর। দেখো, তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি যে আমি বিবাহিতা মহিলা, আর আমি আমার স্বামী আর সন্তানকে ছেড়ে কোথাও যাব না। কে তোমাকে আটকে রেখেছে বলতে পারো? তুমি একা তাই বলছি তো না? পরে ফোন করে বলে দেবে যে তুমি ওকে ছেড়ে দিয়েছো। চারু চলো, চারু চলো আমার সাথে। বেরিয়ে যাও এখান থেকে, চলে যাও এক্ষুনি। এটা কি করছো? চারু, তুমি আমার সঙ্গে যাবে কি না বলো? কেন এমন করছো শেখর? এসব এসব করো না। দেখো, আমি তোমার কাছে হাত জোড় করছি, এমন করে না। চারু, আমি কবে থেকে তোমার কাছে হাত জোড় করছি, কবে থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি আমি, কিন্তু তুমি মানছো না। কিন্তু আজকে আমার হাতে এটা আছে। এটাকে নামাও শেখর। এক মিনিট শেখর, আমি আমি এভাবে কি করে যাব? শেখর, আমাকে আমার বরের সাথে কথা বলতে হবে একবার। তুমি কথা বলতে চাও? তা কথা বলো না। তুমি নাও, কথা বলো এক্ষুনি। তুমি কথা বলো, ফোন করো, কথা বলো। হ্যাঁ লতা, আজকে তো সকাল সকাল উঠেছ। কি? না, আমি এক্ষুনি আসছি, তাড়াতাড়ি আসছি। কি হয়েছে? এই কিছু না, ও, ওই আর কি। হ্যাঁ জামাই বাবু, এত সকালে ফোন, কি হয়েছে? সব ঠিকঠাক আছে তো? সঞ্জীব, বাচ্চারা ঠিক আছে? অটো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে, শুয়ে আছে। কিন্তু কি হয়েছে? সঞ্জীব, তোমার দিদি লতা একটা প্রবলেমে ফেসে গেছে। সে কি হয়েছে জামাই বাবু? আছে, ওই শেখর বাড়িতে পৌঁছে গেছে আর তোমার দিদির মাথায় বন্দুক ঠেকিয়েছে। হ্যাঁ, এ কি বলছেন আপনি? দেখো, আমি ফ্যাক্টরি থেকে বেরিয়ে পড়েছি, আমি এখন বাড়ি যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি বাড়ি পৌঁছাও। হ্যাঁ, বুঝেছো? আর শোনো, আমার বোন কৃষ্ণাকে আমি ফোন করে দিয়েছি, ও পৌঁছে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ জামাই বাবু, আমি এক্ষুনি বেরোচ্ছি, আমি সমীরণকে সঙ্গে নিয়ে যাচ্ছি। কি জানি ওই শেখরের মাথায় কি খেলছে। দেখো শেখর, তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক করছো না, আর এখন তোমার হুঁশ নেই। একটাও গুলি মিস হবে না, এতটাই মাথা ঠান্ডা আমার। দেখতে চাও? দেখাবো না না, তুমি চলো আমার সঙ্গে, চলো চলো তুমি। শেখর দা, চারু বৌদি তোমার সাথে কিভাবে যাবে বলো?
ও তো বিবাহিত মহিলা আর দুটো বাচ্চার মা। শেখরদা প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুমি। কাকা ছেড়ে দাও আমার চুপ, মাকে। সবাই চুপ। দিব্যেন্দু, তুমি সবাইকে এখানে ডেকে খুব বড় ভুল করেছো। না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে সবার ওপর। এক মিনিট শেখর, তুমি একটু শান্ত হও। আমার দিব্যি, রাগ করো না, কথা বলবো শেখর, ঠান্ডা মাথায় কথা বলবো। বিয়ের পর চারু, সব বিয়ের পর। বিয়ে না হলে আমার মাথা ঠান্ডা হবে না চারু। ফালতু অনেক সময় নষ্ট হচ্ছে। চলো চারু, চলো তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো। আরে কি চলো চলো লাগিয়ে রেখেছো? যেটা তুমি চাইছো সেটা কোনোদিন হবে না। দেখো শেখর, তুমি তো আমার ভাইয়ের মতো। দেখো বিষয়টা যাই হোক, আমরা বসতে পারি, কথা বলতে পারি, নিজেদের মধ্যে আলোচনা করে একটা পথ বার করতে পারি। কৃষ্ণা, তুমি চা বানাও, যাও। এই, তোমরা সবাই আমার মাথা খারাপ করে দিচ্ছ। আমি এখানে আর কথা বলতে পারছি না। শোনো, আমরা বাইরে কোথাও গিয়ে কথা বলি। হ্যাঁ, আমার বাড়ি চলো শেখরদা। এই, তুমি মাঝখানে কথা বলবে না, বুঝলে? চারু তুমি আর দিব্যেন্দু তুমি, আমরা তিনজনে বাইরে কোথাও যাব, আর ওখানে গিয়েই ফয়সলা হবে। শেখর দা, আমার কথা শোনো। দাদা বৌদি দুজনেরই অবস্থা খারাপ, আমিও সাথে যাই, বিশ্বাস করো ভালোই হবে। ঠিক আছে চলো। তুমি বলছিলে না কথা বলতে? চারু, আমি কথা বলবো। হ্যাঁ, চলো চারু, চলো চলো। শোন, আসছে একদম এখানে দাঁড়া, ঠিক আছে? দেখো শেখর, শান্ত হও একটু, এত টেনশন করো না তুমি। চারু, তোমার টেনশন হচ্ছে না? আর দিব্যেন্দু তুমি? হ্যাঁ, না, আমার কোনো টেনশন নেই, কারণ আমি জানি তোমার মাথা যখন ঠান্ডা হয়ে যাবে তখন সব ঠিক হয়ে যাবে। আমার বিশ্বাস আছে, সত্যি। চারু, আমারও বিশ্বাস আছে যে তুমিও আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। চারু, বলে দাও দিব্যেন্দুকে তুমি আমাকে ভালোবাসো। না, এটা মিথ্যে কথা। চারু, তাহলে তাহলে সত্যিটা কি? সত্যিটা এই যে আমি দিব্যেন্দু স্ত্রী, আর আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, আর আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? চারু! শিগগিরই চল, না হলে আমাদের গুলি করে দেবে। হ্যাঁ, শিগগিরই চল, চুপ 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 চুপ, চল। স্যার, স্যার এই শেখর সেনগুপ্তা কোথায় যেতে পারে, তাও আবার রাইফেলের সঙ্গে? ভাড় মে যায় সালা, একবার আসতে দে। ওর এমন হাল করব, ওর জন্য এমন মেমো বানাবো, সালা সাসপেন্ড হতে বাধ্য। স্যার,
কোনো খবর পেয়েছো শেখর সেনগুপ্তের? No, sir. ওর নামের আগে রিমার্কসে লেখো ডেরিলেকশন অফ ডিউটি। ওকে স্যার। আর ফিরে এলে ওকে ডিউটিতে নেবে না, Okay, সবার আগে যেন আমার সাথে দেখা করে। ওকে স্যার। এই শালা শেখর গুপ্ত গেল কোথায়? শেখরের নামটা ফ্ল্যাশ করে দাও। কনস্টেবল শেখর সেনগুপ্ত। হ্যাঁ, স্যার রাইফেলের ডেসক্রিপশন পেয়ে গেছি। সেটা অনুযায়ী গান অটোমেটিক ছিল, মানে 12 নম্বর ব্যাটালিয়নের ছিল। সবার আগে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করো। স্যার স্যার শেখর পাগল হয়ে গেছে স্যার। এইমাত্র পাল্টা স্টেশন থেকে ফোন এলো, ওরা বলল যে শেখর 3 জনকে গুলি করেছে আর 3 জনই মারা গেছে। আরে বাজে কথা বন্ধ করো গুহ। স্যার বাজে কথা বলছি না, খবর একদম পাক্কা। 3 জনের লাশ পুলিশ স্টেশনে পড়ে আছে। দুগ্গা দুগ্গা, ছেলেটা এটা কি করলো? স্যার ও সকাল সকাল আমার দিদির বাড়িতে যায়, খুব ভোরে, আর তখন থেকে ওর মাথা খুব গরম ছিল। তুমি আমাদের ফোন করলে না কেন? এটা জানতে যে ওর কাছে রাইফেল আছে, তবু হিরো হতে গিয়েছিলে, ওর পেছনে ধাওয়া করলে। ওটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে স্যার। আমি তো জাস্ট এটা দেখতে চেয়েছিলাম যে ও ওদের 3 জনকে কোথায় নিয়ে যাচ্ছে। সেটা জানা মাত্রই পুলিশকে জানাবো, এটাই আমার প্ল্যান ছিল স্যার। কিন্তু ও তো স্যার স্যার কনস্টেবল শেখর সেনগুপ্ত লাটবাগান লাইন্সে কাজ করতো। ডিউটি শেষ হওয়ার 20 মিনিট আগেই ও একটা রাইফেল আর 25 রাউন্ড গুলির 2টো ম্যাগাজিন নিয়ে পালিয়ে যায়। ও মাই গড! তাহলে ওরা সমস্ত পুলিশ স্টেশনে এটা জানায়নি কেন? এই চারুলতার বডি থেকে 4টে বুলেট পাওয়া গেছে, দিব্যেন্দুর বডি থেকে 3, আর কৃষ্ণার বডি থেকেও 4। তার মানে টোটাল 11টা গুলি ফায়ার করেছে। তার মানে ওর কাছে এখনো 39টা গুলি বাকি রয়েছে। এই গুলির ক্যালিবার বেশি স্যার, কাউকে মারার জন্যে একটাই যথেষ্ট। জানি না এই কনস্টেবল শেখর সেনগুপ্ত কি করতে চাইছে আর কেন। তাহলে মা, শেষ পর্যন্ত ঘরটা ভাড়া দিলে তো? হ্যাঁ দিয়েই দিলাম। ভালোই করেছো। খরচা কত বেড়ে গেছে, আর সন্দীপের কলেজের চাপ বেড়েছে, রোজগারের সময় কোথায় ওর। কিন্তু মা, তুমি ভাড়ার কথা খোলাখুলি ওর সাথে বলে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, পুলিশে কাজ করে, এখন ট্রেনিং এ রয়েছে। ও, তাহলে তো আরো ভালো। ঘরের সিকিউরিটিটাও বজায় থাকবে, তাই না? যা ওকে চা দিয়ে আয়। হ্যাঁ। থ্যাংক ইউ। 4 বিস্কুট মা পাঠিয়ে দিলেন। আচ্ছা, ওনাকে আমার হয়ে থ্যাংক ইউ বলে দেবেন, আর আপনাকেও থ্যাংক ইউ। ও বাবা, এতগুলো থ্যাংক ইউ? সরি। আবার সরি? একটা নাকি সেটাও 3টে? আপনি মনে হয় সন্দীপের দিদি? হ্যাঁ, চারুলতা আমার নাম। এই পাশেই থাকি, আর আমার হাজবেন্ড গান ফ্যাক্টরিতে কাজ করেন। ও, আমাদের ফোর্সে রাইফেল আর বুলেট ওখান থেকেই আসে। ও, দুনিয়াটা কি ছোট। হ্যাঁ সে তো ঠিকই। তো
তোমার নাম কি বললে না তো? সরি, শেখর। আবার সরি? আমি সব সময় চারুকে বলতাম দূরে থাক দূরে থাক ওই পাগলটার থেকে, কিন্তু ও কোনোদিন আমার কথা শোনেনি। আর দেখো আজ আমার মেয়েটার কি অবস্থা হলো। স্যার, শেখর সেনগুপ্ত আসলে মুর্শিদাবাদের জলঙ্গিতে থাকে স্যার। জলঙ্গিতে কোথায়? সাগরপাড়া এরিয়া। ওখানকার টিমকে রেড অ্যালার্ট করে দিয়েছি। রাজ্যের প্রত্যেকটা পুলিশ স্টেশনে রেড অ্যালার্ট জারি করে দিন। এই লোকটা ছবি আর ডিটেলস প্রত্যেকটা পুলিশ স্টেশনে থাকা দরকার। সবাইকে জানিয়ে দিন ওর কাছে একটা রাইফেল আছে আর 39 লাইভ কার্টুজেস। অ্যান্ড দিস ভ্যালুজ ডেঞ্জারাস, ভেরি ভেরি ডেঞ্জারাস। স্যার আমরা জানিয়ে দিয়েছি। ইনফ্যাক্ট দেশবন্ধু, এগুলো গতকালই করা উচিত ছিল। স্যার আমি পুলিশকে অ্যালার্ট করে দিয়েছি। বাট দ্যাট ওয়াজ নট সাফিসিয়েন্ট। প্রত্যেকটা পুলিশ স্টেশনে ইতিমধ্যে খবর পৌঁছে যাওয়া উচিত ছিল। পুলিশ রুলসের সব নিয়ম সে ভেঙেছে। নিজের রাইফেল আর অ্যামুনেশন ফেরত দেয়নি। অ্যাম আই রাইট? আমার ভুল হয়ে গেছে স্যার। আর এই ভুলের ফল কি হবে সেটা তো সময়ই বলবে। কি এ কি বলছেন আপনি? আরও একবার বলছি, আপনার ছেলে শেখর 3 জনকে খুন করেছে। শেখর? স্যার, ও আমাদেরকে কোনো ফোন করেনি। শোনো, ও তোমাদের ফোন করলে সঙ্গে সঙ্গে সেটা আমাদের জানাবে, আর দেরি করলে তোমরাও ছাড়া পাবে না। চলো। ওরে শেখর, বাবা শান্ত হও। এ তুই কি করলি? বাবা শান্ত হও। আমি জানতাম এক না একদিন ঠিক এমনটাই হবে। কতবার বুঝিয়েছি যে ও বিবাহিতা, ওকে ভুলে অন্য কাউকে বিয়ে কর, কিন্তু ওই মেয়েটার ভূত ওর মাথায় যেন চেপে বসেছিল। প্রেম বড় মধু, কভু কাছে কভু শুধু। লজ্জা করে না একজন বিবাহিতা মহিলার সাথে কি সব করলে তুমি? কি বলবো? সরি না থ্যাংক ইউ। চুপ, বদমাস। এবার একটা ভালো মেয়ে দেখে তোমার বিয়ে দিতে হবে। মেয়েকে তো আমি দেখেই রেখেছি। আচ্ছা, সত্যি? কে গো? কে সে? আমার মতো কি সুন্দরী, ঘরোয়া? বাঘিনী, যার মনটা খুব সুন্দর। আচ্ছা, চারু, তো জামাই তোর সাথে কথা বলতে চাইছে। হ্যাঁ মা, আসছি। মা এসেছে, ছাড়ো। আবার কখন? যখন যখন চারু, তুমি চিরকালের জন্য আমার হয়ে যাও না। চুপ, শয়তান। ইস, ঘরে গান শুনছিলাম আমি, সেলফোনে রিং শুনতে পাইনি গো সোনা। হ্যাঁ, সন্ধ্যের মধ্যেই চলে আসবো। আরে হ্যাঁ রে বাবা, আমি বাচ্চাদের স্কুল থেকে নিয়েই ফিরবো, ঠিক আছে? তুমিও না খালি বাচ্চাদের মতো রাগ করো। চারু, আজকাল মায়ের কথা একটু বেশি মনে পড়ে। প্রায় রোজ সারাদিন এখানে পড়ে থাকিস। কেন মা, তোমার ভালো লাগে না? ভালো লাগবে না কেন? আর যদি তোর বাবা বেঁচে থাকতেন কত খুশি হতেন। মেয়ে রোজ বাড়িতে আসে, বাড়িটাও বেশ হাসি খুশি থাকে। কি হয়েছে মা? কি হলো? তোর বাবা দেখলে সহ্য করতে পারতেন না যে তার মেয়ে বিয়ে করে 2 বাচ্চার মা হয়েও পর পুরুষের সাথে ঘন্টার পর ঘন্টা বন্ধ করে থাকে। মা, তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয়। তুমি ভুলভাল ভাবছো। তুই ভুল বলছিস চারু। আমার কাছে লুকোচ্ছিস, কিন্তু নিজের বিবেককে কি উত্তর দিবি? সংসারটা এইভাবে জ্বালাস না। চারু, আমি এবার বিয়ে করব। খুব ভালো। তা মেয়েটাকে? চারু, আমি তোমাকে বিয়ে করব। এসব ফালতু কথা বলার সময় আমার হাতে নেই, প্লিজ। ফালতু কথা? চারু, আমি শুধু তোমার শরীরটাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি চারু।
আরে তো ঠিক আছে না, কিন্তু এসবের মধ্যে বিয়ের কথা কেন উঠছে? আরে তুমি দেখতে পাচ্ছ না? এই দেখো, দেখো না, দেখো, এই দেখো। চারু, এইসব দিয়ে কিছু যায় আসে না। চারু, আমি তোমার বরের সঙ্গে কথা বলবো। চুপ করো। তুমি আমার বরকে কিচ্ছু বলবে না। তুমি জানো না, আমার বর যদি এসব জানতে পারে তাহলে তাহলে অনর্থ হয়ে যাবে। অনর্থ হয়ে গেছে। বিয়ে জিনিসটার প্রতি কোনো মর্যাদা দিতে পারো না, আর নিজেরা বিয়ে করতে যাচ্ছ। না মা, বিয়ে টিয়ে কিছুই হচ্ছে না। করলে আমার মরা মুখ দেখবি, আর তুমি এক্ষুনি বেরিয়ে যাও। কাকিমা, আমি এই নাও তোমার অ্যাডভান্স, ধরো। আর কোনোদিন ঢুকবে না, না এ বাড়িতে, না আমার মেয়ের জীবনে। না কাকিমা। হাত জোর করছি, ওর বাচ্চা আছে, ছেড়ে দাও ওকে। চারু, ওনাকে বোঝাও। চারু, স্যার, শেখরের মোবাইল বন্ধ ছিল। জানা গেছে ও মোবাইলটা কোয়ার্টারে ফেলে রেখে গেছে। তার মানে শেখরের লোকেশন সম্পর্কে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা পুলিশ স্টেশনেতেই রেড অ্যালার্ট জারি আছে। এখনো কোনো ক্লু পাইনি। আচ্ছা, এখানে কোয়ার্টারে ওর কোনো বন্ধু বান্ধব আছে? ইয়েস স্যার, কনস্টেবল সোমেশ দাস ও রুম পার্টনার ছিল। সোমেশ, গত 1 বছর ধরে তুমি রুম শেয়ার করছো কনস্টেবল শেখর সেনগুপ্তর সঙ্গে। ইয়েস স্যার। এই মুহূর্তে ও কোথায় আছে? জানি না স্যার, গত 4-5 মাস ধরে তো ঠিক করে কথাও বলছিল না, সারাদিন ফোনে এঙ্গেজ থাকতো। কার সাথে? স্যার, কথা শুনে তো মনে হতো ওই যে মেয়েটি চারুলতার সাথেও কথা বলতো। স্যার, ফোন রেকর্ড চেক করেছি, 90% কল চারুলতার সঙ্গে। স্যার, আমরা সবাই মিলে ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে ওই মহিলার সাথে অ্যাফেয়ার যেন না এগোয়। স্যার, ও বিবাহিতা, তাছাড়া শেখরের দাদা ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু শেখর তো লাভ ক্রেজি ছিল স্যার, একদম লাভ ক্রেজি। দেখ, ও তোর থেকে 10 বছরের বড়, ওর 2টো বাচ্চাও আছে। আচ্ছা ঠিক আছে, যদি ও বিধবা হতো বা ডিভোর্স হয়ে যেত তাও নয় বুঝতাম। ডিভোর্স হতেও পারে, আর দরকার পড়লে না বিধবাও করে দিতে পারি ওকে। এক চর মারবো তোকে। কি হয়েছে কি তোর? ভালোবেসে ফেলেছি দাদা। আর আমাদের ঘেন না। আরে আমি আর বাবা রক্ত জল করা পয়সায় তোকে লেখাপড়া শিখিয়েছি, হ্যাঁ? তুই পুলিশের চাকরি পেলি, আমরা কত আশা করেছি তোর উপর, তুই সব জলাঞ্জলি দিয়ে দিবি? দাদা, তোমাদের প্রতি আমার যত রকম কর্তব্য আছে সব খুব ভালোভাবে পালন করব। কিচ্ছু হবে না দাদা, আমি তো শুধু বিয়ে করব। স্যার, আমার তো মাঝে মাঝে মনে হতো ও পাগল হয়ে গেছে, সব সময় নিজের খেয়ালে থাকতো, এমনকি ডিউটির সময়ও। হ্যাঁ, ও হয়তো বুঝে গিয়েছিল যে চারুলতার সঙ্গে ওর বিয়ে আর হবে না, আর সেজন্যই জেনে বুঝে প্ল্যান করে এই খুনগুলো করেছে। স্যার, হতে পারে, কিন্তু যে মানুষ কোনো একটি মেয়েকে পাগলের মতো ভালোবাসে, সেই মেয়েকে মারবে কেন? কারণ ভালোবাসাটা ছিল পাগলের মতো, আর এই ভালোবাসা থেকেই জন্ম নেয় হিংসা, আর সেটাও পাগলের মতোই হয়। যেন এক অতিথির মতো কখনো জীবনে আসে, ফুলো ডোরে বাঁধে, কখনো আবার অশ্রু ঝরিয়ে চলে যায়। এক তরুণ পুলিশ কনস্টেবলের সামনে ভবিষ্যৎ ছিল উজ্জ্বল।
কিন্তু একটা সম্পর্ক তাকে খুনি ফেরারি বানিয়ে দিল, যে নিজের ফোর্সের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, নাকি সে নিজের থেকেই নিজে পালিয়ে বেড়াচ্ছে। ওর কি লাভ হয়েছিল চারুলতা তার স্বামী দিব্যেন্দু আর দিব্যেন্দুর বোন কৃষ্ণাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে? এই গুরুতর অপরাধের পর এই হত্যাকারী তার অস্ত্র লুকিয়ে ফেলে। কি হতে চলেছে এবার? কি করতে চায় সে? কি আছে ওর ভাগ্যে? পুরো বেঙ্গল পুলিশ এটা জানতেই ব্যস্ত হয়ে পড়েছিল যে তাদের ডিপার্টমেন্টেরই এক কনস্টেবল এরকম 3টে খুন কেন করলো। আপনি শেখপাড়া পর্যন্ত লিফট দেবেন? ঠিক আছে, বসুন। থ্যাংক ইউ। শেখপাড়া পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ বর্ডারের কাছে অবস্থিত। এর কয়েক কিলোমিটার দূরেই রয়েছে ইন্টারন্যাশনাল বর্ডারের কাহারপাড়া আউটপোস্ট। শেখর ওখানে কি করতে গিয়েছিল? এই খুনি আসলে কি করতে চায়? দাঁড়িয়ে পড়, নইলে গুলি চালিয়ে দেব। কোথায় যাচ্ছিলি? স্যার, আমার শ্বশুরবাড়ি ওপারে স্যার। বউয়ের শরীর খুব খারাপ, তাই ওখানে রেখে এসেছিলাম স্যার। ওর খবর নিতেই যাচ্ছিলাম স্যার ওখানে। কোথায় থাকিস বলতো? রেজিনগর স্যার। পরের বার পুরো কাগজপত্র নিয়ে আসবি, আর কাহারপাড়া আউটপোস্ট দিয়ে যাবি, বুঝলি? ঠিক আছে স্যার। স্যার ওই আমি যাব স্যার, আমার বউ। ঠিক আছে, এবার তুই যা। আগে স্যার। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সীমানার দুই ধারের প্রচুর মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্ক আছে। মানবিকতার কারণে তাই কখনো কখনো ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স আর ওপারের বাংলাদেশের বাংলাদেশ রাইফেলের জওয়ানরা সাধারণ মানুষদের একে অপরের গ্রামে যাওয়ার অনুমতি দেয়। শেখর এই বিষয়টা খুব ভালোভাবেই জানত, কারণ সে নিজে মুর্শিদাবাদের জলঙ্গিতে থাকত, যেটা একটা বর্ডার এরিয়া। দাঁড়া, এই জুতো কোথায় পেয়েছিস? দোকান থেকে কিনেছি স্যার। এটা তুই নিজে কিনেছিস? আগে স্যার। বস ওখানে, বস। শেখর বর্ডার দিয়ে পালানোর পরিকল্পনা নিয়ে এসেছিল, কিন্তু তার জুতোর কারণে সেই প্ল্যান মাটি হয়ে গেল। সাধারণত পুলিশের জুতো যখনই ছিঁড়ে যায় তখন পুরনো জুতো ফিরিয়ে নেওয়া হয় আর নতুন জুতো দিয়ে দেওয়া হয়। ফোর্সের জুতো কখনো দোকানে বিক্রি করা হয় না। বিএসএফ এর গার্ড শেখরকে আউটপোস্টের অফিসে নিয়ে গেল। স্যার, এ তো পশ্চিমবঙ্গ পুলিশে কাজ করে বলে মনে হয়। বল, নিজের নাম বল, আর সত্যি বলবি। শেখর সেনগুপ্ত, কনস্টেবল, 12 নম্বর ব্যাটালিয়ন, আর্মড পুলিশ। শেখপাড়া থানায় ফোন করো আর জিজ্ঞাসা করো ও সত্যি বলছে নাকি আমরা ওকে সত্য বলাবো।
কি নাম বললেন স্যার? হ্যাঁ, কনস্টেবল শেখর সেনগুপ্ত, 12 নম্বর ব্যাটালিয়ন আর্মড পুলিশ। হ্যাঁ স্যার, লোকটা ওয়ান্টেড, আর কালকেই 3 জনের মার্ডার করে পালিয়ে গেছে। ওকে, ধন্যবাদ স্যার। ইনি 24 পরগনা পুলিশ ডিভিশনের কনস্টেবল। কাল সকালে ডিউটি রাইফেল দিয়ে 3 জনকে খুন করেছেন। ওখানে পাঠানোর ব্যবস্থা করো ওকে। ওকে স্যার। দুটো ছোট ছোট বাচ্চাকে অনাথ করে দিলে, এসব করে কি লাভ হলো তোমার? আমি তো শুধু চারুকে মারতে চেয়েছিলাম। যদি বাকিরা মাঝখানে চলে আসে তো তাতে আমি কি করব? নিয়ে যাও একে। চারুলতা নিজের ইচ্ছায় এই অবৈধ সম্পর্কে জড়িয়েছিল আর জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। চারুলতার স্বামী দিব্যেন্দু ব্যাপারটা আন্দাজ করতে পেরেছিল, একটু একটু কানেও আসতো, কিন্তু সবকিছু এড়িয়ে যাওয়ার ফল খুব খারাপ হলো। দিব্যেন্দুর বোন কৃষ্ণা তো শুধু তার দাদা বৌদিকে বাঁচানোর জন্য এসেছিল। এই ঘটনার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। চারুলতার বাচ্চারা শুধু এটাই জানতো যে তারা তাদের বাবা মাকে খুব ভালোবাসে, কিন্তু তাদের আর কোনোদিন তারা দেখতে পাবে না। চারুলতার মা বিপদের আঁচ পেয়েছিলেন, আর তাই তিনি তা আটকানোর চেষ্টাও করেছিলেন, কিন্তু ততদিনে সবকিছু হাতের বাইরে চলে গেছে। কোনো নারীর প্রতি পুরুষের এই পাগলের মতো ভালোবাসা কত জীবন নষ্ট করেছে। যখনই শেখর ডিউটি রাইফেল আর গুলি নিয়ে বেরিয়ে যায়, তখনই সারা রাজ্যের পুলিশকে রেড অ্যালার্ট জানানো উচিত ছিল। তাতে হয়তো এই খুন আটকানো সম্ভব হতো। যদি বিএসএফ এর সেই জওয়ানের নজর শেখরের জুতোর দিকে না যেত, হয়তো শেখর বাংলাদেশে পালিয়ে যেত, আর এই কেস কোনোদিন সলভ হতো না। ব্যারাকপুর পুলিশ ক্যাম্পের অফিসারদের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার জন্য অ্যাকশন নেওয়া হয়, আর অন্যদিকে বিএসএফ জওয়ানদের পুরস্কৃত করা হয়। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ ভারতের লোয়েস্ট ক্রাইম রেট রাজ্যগুলির মধ্যে একটি। যেমন এই কেসটাই দেখুন, হত্যাকাণ্ডের 24 ঘন্টার মধ্যে আসামি পুলিশের হেফাজতে। অর্থাৎ এর থেকেই প্রমাণিত হয় যে রাজ্য প্রশাসন অপরাধ আটকানোর জন্য সদা সর্বদা প্রস্তুত, তা সে আসামি পুলিশের লোকই হোক না কেন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.